বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কে দিবে আশা, কে দিবে ভরসা? জি, আসসালামু আলাইকুম। রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠীর মনে এখন এই অবস্থা। একটু আগে যেই ডায়ালগটা দিলাম ওই অবস্থা আর কি। তারপর দালালেরা কি অবস্থা আপনাদের? শরীরটা ভালা, মনটা ভালা? ট্রেড লাইসেন্স রিনিউ হয়ে গেল দেখে কি দিলে চোট লাগছে? দিলে তাকলিফ হইতেছে? ব্যথা পাইছেন? হ্যাঁ, ব্যথা পাইছেন? ব্যথা পাওয়ার কিছু নাই, ব্যথা পাইলে মলম লাগান, সমস্যা নেই। মলম না থাকলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা মলম লাগাই দিব, টেনশনের কিছু নেই। তো যাক, একটু শয়তানি বা মজা বা একটু দুষ্টামি যাই হোক, ওইটা এখন বাদ দিয়ে আমরা আমাদের আসল আলোচনায় আসি। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ইতোমধ্যে জেনে গেছেন যে আসলে ডেস্টিনি 2000 লিমিটেডের যে ট্রেড লাইসেন্স এটা পুনরায় নবায়ন করা হয়েছে। গতকালের ঘটনা এটা। এবং এর বাইরে গতকাল আরও একটি ঘটনা ঘটেছে। 2022 সালে যে বোর্ড গঠন হয়েছিল কোম্পানি বেঞ্চে, হাইকোর্টের কোম্পানি বেঞ্চে, যেটার ম্যাটার নং, কোম্পানি ম্যাটার নং 173/2022, মানে 173/2022 এরকম আর কি। কোম্পানি ম্যাটার নংয়ে যেই বোর্ড আদালত গঠন করে দিয়েছিল, তো সেই বোর্ডের সেই তো ওই রায়ে একটা ফোন এসেছিল, সরি। তো ওই রায়ে নতুনভাবে আদালত কর্তৃক অফিসিয়ালি জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া ওনাকে চেয়ারম্যান করে নিয়োগ দেওয়া হয়েছে নতুন বোর্ডে। তো এই ট্রেড লাইসেন্সটা যে গতকালকে হয়ে গেল, বা নতুন বোর্ডের নতুন চেয়ারম্যান হাইকোর্টের পারমিশনে হয়ে গেলেন, এই ব্যাপারের ইতিহাসগুলো তাহলে আমাদের একটু জানা দরকার। আসেন আমরা ইতিহাসগুলো একটু যদি জানি, মানে ট্রেড লাইসেন্সের ইতিহাসটা এটা কম বেশি হয়তো বা আপনারা জানেন, আমি জাস্ট একটু রিপিট করছি। 2021-22 এই অর্থ বছরে, মানে তলবি সভা যখন হয়ে গেল 20 সালে, তলবি সভা হওয়ার পরে 2021-22 এই অর্থ বছরে ডক্টর শামসুল হক ভূঁইয়া, যিনি প্রয়াত হয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, কারণ আমাদের এই প্রতিষ্ঠানের জন্য ওনার অনেক অবদান আছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তো ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, একটা মিনিট। তো ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া উনি তখন সিইও ছিলেন, এবং ওই তলবি সভার বোর্ডের সমন্বয়ে তখন 2021-22 এই অর্থ বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ডেস্টিনি 2000 লিমিটেডের এই ট্রেড লাইসেন্সটা নবায়ন করা হয় একজন শেয়ার হোল্ডার ডিরেক্টর জনাব জাকির হোসেন কিসলুর নামে। তো তারপরে যে ঘটনাটা ঘটে, এই রফিকুল আমিন উনি ওনার অবৈধ ক্ষমতা দিয়ে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক পাঠান দক্ষিণ সিটি কর্পোরেশনে, এবং ওই কর্মকর্তাকে মিডিয়ার ভয় দেখিয়ে এক ধরনের ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে ওই ট্রেড লাইসেন্সটা ক্যান্সেল করাতে বাধ্য করেন। এটা আপনারা কম বেশি সবাই জানেন। এই কাজটা করার পর ওনারা তখন আবার নেগেটিভভাবে প্রচার করেন যে ভুয়া ট্রেড লাইসেন্স এই জন্য ক্যান্সেল করে দিয়েছে। আসলে কিন্তু বিষয়টা সেটি ছিল না। এনিওয়ে, তারপর 2022-23 অর্থ বছরে এটা রিনিউ হয়নি। তো সর্বশেষ 2023-24 এই যে অর্থ বছরে এসে এটি গতকালকে রিনিউ হয়েছে। তো এই যে গতকাল যে এটি রিনিউ হলো, এটার ঘটনাটা কি একটু আপনাদেরকে যদি বলি। এই ট্রেড লাইসেন্সের এগেনস্টে আমাদের
একটি ব্যাংক অ্যাকাউন্ট করা আছে আলিস সেন্টারের যে শাহজালাল ব্যাংকের বিজয়নগর যে ব্রাঞ্চ এটাতে। তো ওই ব্যাংকের কর্মকর্তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল, এই প্রতিষ্ঠানের মালিক পক্ষকে জানানো হয়েছিল যে আপনারা দ্রুত আপনাদের এই ট্রেড লাইসেন্সটাকে নবায়ন যদি না করেন তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টটাকে ওনারা হেল্ড আপ করে দিবেন। তো যার কারণে গতকালকে এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন দেখেন, এই যে ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে হলো, যেহেতু 2022-23 অর্থ বছরে রিনিউ করা হয় নাই, এই যে একটু রিনিউ বিলম্ব ফি এবং সব কিছু মিলে প্রায় 30 থেকে 35,000 টাকার মতো খরচ গেছে এবং এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হয়েছে। তো এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করার টাকা কে দিয়েছেন? এই যে কোর্ট অ্যাপয়েন্টেড যিনি এখন চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া এই ট্রেড লাইসেন্সের খরচটা দিয়েছেন। তো আপনারা যে বলেন এই নতুন বোর্ড কি করতেছে, আপনারা যে বলেন যে রাষ্ট্রীয়ভাবে যারা এখানে আসছে তারা কি করতেছে, দেখেন তারা কি করতেছে। মানে প্রশান্ত ভূষণ বড়ুয়া সাহেবের কি এত ঠেকা পড়ছে যে নিজের পকেটের টাকা দিয়ে ডেস্টিনি ট্রেড লাইসেন্স উনি নবায়ন করবে? তারপরেও তো উনি করছে, তাহলে ওনারা কি কাজ করতেছে না? আপনারা তো শুধু সমালোচনাই করেন। এর আগে গত রমজানে যে আমাদের বোর্ড মিটিং হলো, এই বোর্ড মিটিংয়ে ইফতারের সামগ্রিক খরচ টরচ বা অন্যান্য যা যা আছে, আমাদের তো আর্থিক সংকট, এই ভদ্রলোকই কিন্তু এই সাপোর্টটা দিয়েছেন। এগুলো তো মানে আপনারা জানেন না বিধায় ওনাদের সমালোচনা করেন। আর আমাদের ডিরেক্টর শেয়ার হোল্ডার যারা, ওনারাও যে আর্থিকভাবে খুব সচ্ছল আছেন বিষয়টা তো তা না, সবাই কষ্টের ভিতর দিয়ে আছেন, শুধু আপনারা সমালোচনাই করে যান। ওয়েল, তো 22 এবং 23 এই 2 বছর, এই অর্থ বছরে যেহেতু রিনিউ করা হয় নাই, 23 এবং 24-এ এসে রিনিউ করা হলো। এখন দেখেন, এই যে ট্রেড লাইসেন্সটা 2021-এর আগ পর্যন্ত রিনিউ কেন করা হয়নি, এই প্রশ্নটা আসে না আপনাদের মনে? মানে আপনি খেয়াল করে দেখেন, এই যে গতকালকে যে ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হলো, এই 30-35,000 টাকা যে লাগলো, এই টাকাটা তো রফিকুল আমিন যদি ডেস্টিনির শুভাকাঙ্ক্ষী হয়ে থাকতেন, এই টাকাটা তো ওনার দেওয়ার কথা ছিল, উনি দিছে? মানে মানুষের কাছ থেকে টাকা তুইলা ওনারা ডিটুকে অ্যাসোসিয়েটস করতে পারে, মানুষের কাছ থেকে টাকা তুইলা অনেক ধান্দাবাজি ফিকির করতে পারে, আর 2000 লিমিটেডের ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারে না। হ্যাঁ, যাই হোক, তো এই যে ট্রেড লাইসেন্সটা যে এখন রিনিউ হলো, এই ট্রেড লাইসেন্সটা রিনিউ হয়ে নতুন চেয়ারম্যান হলেন, তার মানে সব কিছু একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটের দিকে আসলে যাচ্ছে এবং যাবে, এটাই স্বাভাবিক। এটা তো আটকানো যাবে না, যেটা রুলস, যেটা রেজুলেশন, যেটা নিয়ম, রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিক যেই ফর্মালিটিস, এটাতেই তো আপনার কাজ হবে, এটাই স্বাভাবিক। তো এই যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার আগে 20 সালের আগ পর্যন্ত ট্রেড লাইসেন্স কেন রিনিউ হলো না, এই কোয়েশ্চন তো আপনাদের মনে আসে। আসলে কেন হয় নাই? যেহেতু রফিকুল আমিনের নামে ট্রেড লাইসেন্স ছিল এবং উনি আসামি, সাজাপ্রাপ্ত আসামি, ওনার নামে তো ট্রেড লাইসেন্স রিনিউ হবে না। আর এর আগে 12 সালের পরে উনি তো সাজাপ্রাপ্ত ছিলেন না, কিন্তু হাজতি তো ছিলেন, হাজতিরও ট্রেড লাইসেন্স, ওনার নামে তো ট্রেড লাইসেন্স রাষ্ট্র রিনিউ করে দেবে না। দ্যাটস ওয়াই উনি নিজেও ট্রেড লাইসেন্স ওনার নামে রিনিউ করে নাই, অন্য কারোর নামেও এটা রিনিউ করাইয়া দেয় নাই। মানে ওনার ব্যাপারটা এরকম ছিল যে আমিও যদি না খাইতে পারি তাহলে আমিও খাবো না, কাউরে খাইতে দিব না, বিষয়টা অনেকটা এরকম আর কি। এই সকল কারণে সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও এবং সুযোগ থাকা সত্ত্বেও বছর বছর উনি ট্রেড লাইসেন্স রিনিউ করে নেয়, কারণ ওনার নামে তো ট্রেড লাইসেন্স রিনিউ হবে না, রফিকুল আমিনের নামে তো ট্রেড লাইসেন্স রিনিউ হবে না, অন্য কোনো শেয়ার হোল্ডারের নামে রিনিউ করতে হবে, যেটা উনি চায়নি বিধায় 20 সাল পর্যন্ত উনি করেনি বা করা হয়নি। পরবর্তীতে 20 সালে তলবি সভা হলো এবং তলবি সভা হওয়ার পরে 2021 সালের 21-22 এই অর্থ বছরে তৎকালীন সিইও জনাব শামসুল হক ভুইয়া ওনার সহযোগিতায় এই ব্যাংক অ্যাকাউন্ট এবং ট্রেড লাইসেন্স করা হয়। পরবর্তীতে বৈশাখী টিভি দিয়ে কি নোংরামি করেছিল তারা, সেটা তো আপনারা জানেনই। বৈশাখী টিভি দিয়ে নোংরামি করে এটা বাতিল করে আবার কি প্রচার করলো যে দেখছেন এটা ভুয়া, এই জন্য বাতিল হয়ে গেছে। কত বড় বাটপার দেখছেন এরা।
একদিকে বৈশাখী দিয়ে ক্ষতি করেছে এই বোর্ডের, আবার আরেকদিকে বলেছে এই বোর্ডের কাজ ভুয়া। ওয়েল, যেটা সত্য সেটা তো প্রকাশিত হবেই, সেটা তো হলোই। তো এখন দেখেন, এই যে এখনকার এই সিচুয়েশনটা বা এখনকার এই যে ঘটনাটা যে ঘটলো, এই ঘটনাটা আটকানোর জন্য কি রফিকুল আমিন এবং ওনার চালাচামুন্ডারা কি চেষ্টার কোনো কমতি রেখেছিল? যথেষ্ট চেষ্টা করেছে, পদে 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 হয়রানি করেছে, কিন্তু তারপরেও কিন্তু এটা আটকাতে পারে নাই। আর 2020 এখন এখন আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যে আচ্ছা, এখন যে ট্রেড লাইসেন্স তারা রিনিউ করলো, এখন যদি আবার তারা ট্রেড লাইসেন্স বাতিলের জন্য রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠী যদি চেষ্টা করে, জি না, এখন আর এটা করবে না। কারণ কি, এখন বোর্ডে তাদের বাপরা বসা আছে, রাষ্ট্রীয়ভাবে রিক্রুটেড কোর্ট অ্যাপয়েন্টেড যে রাষ্ট্রীয় ব্যক্তিরা আছেন তারা বসে আছেন, এখন বোর্ডে তাদের বাপেরা আছে। এই কারণে এই ট্রেড লাইসেন্স এখন আর বাতিলের জন্য ওই বাটপার গোষ্ঠী কোনো উদ্যোগ নেওয়ার মানে কোনো এই মুরাদ এখন তাদের নেই। তার উপর আবার বৈশাখীও তাদের হাতে নাই। রফিকুল আমিন আর তার দালাল গোষ্ঠীকে লাথি দেওয়া বৈশাখী থেকে বের করে দিছে না, তো এখন তো বৈশাখীও তাদের হাতে নাই, বৈশাখী দিয়ে যে নোংরামি করবে সেই সুযোগও নাই। আবার এদিক থেকে 2020-21 সালে বা 21-22 সালে তখন তো রাষ্ট্রীয়ভাবে রিক্রুটেড কোনো ব্যক্তি ছিলেন না, শুধুমাত্র আমাদের লোকরাই ছিলেন, যার কারণে তখন বৈশাখী দিয়ে নোংরামি করেছিল, ট্রেড লাইসেন্স বাতিলের জন্য ষড়যন্ত্র করেছিল বা পদক্ষেপ নিয়েছিল। কিন্তু এখন তো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত এই বোর্ডের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে গেলে তো উল্টা ডান্ডা খাবে। এই কারণে এই ট্রেড লাইসেন্স রিনিউ হওয়ার পরেও এটার বিরুদ্ধে এখন কোনো স্টেপ এই বাটপার গোষ্ঠী নিতে পারবে না। তো তারা যদি পারে, তাদের যদি বিচির জোর থাকে, পারলে এখন ট্রেড লাইসেন্স যেটা রিনিউ করা হয়েছে ওইটা পারলে বাতিল করে দেখাক। আর এই ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হয়েছে ওই 21 সালে যার নামে রিনিউ করা হয়েছিল, 21-22 সালে যার নামে রিনিউ করা হয়েছিল তৎকালীন চেয়ারম্যান জনাব জাকির হোসেন কিসলু, ওনার নামেই কিন্তু ট্রেড লাইসেন্সটা রিনিউ করা হয়েছে। তো ঘুরে ফিরে তো সবই হলো, মাঝখান থেকে 2-3টা বছর আমাদের বিনিয়োগকারীদের সময় নষ্ট করলো রফিকুল আমিন এবং তার দালাল গোষ্ঠী। ওয়েল, আমি এবার পরবর্তী পয়েন্টে চলে আসি। অনেকেই ইনবক্সে আমাকে বিভিন্নভাবে কোয়েশ্চেন করেন বা অনেকে সরাসরি আমাকে বলেছেন যে আপনি একটা দীর্ঘদিন রফিকুল আমিনের সাথে কাজ করলেন, তারপরেও হঠাৎ করে তার বিরুদ্ধে কেন কথা বলছেন বা তার বিরুদ্ধে কেন চলে গেলেন? দুটো কারণে। নাম্বার 1, আমি ডিএমসিএসএল এর কাগজপত্র ঘেটে নিজের চোখে যখন ওনার দুর্নীতিগুলো দেখলাম, তখন আমি ওনার বিরুদ্ধে কথা বলা শুরু করলাম। এটা নাম্বার 1। এবং নাম্বার 2, উনি জালিম এবং এই বোর্ডের লোকেরা, আলিসের যারা বোর্ডের কর্মকর্তা পরিচালকগণ, তারা মাজলুম। এই জিনিসটা যখন জানতে পারলাম তখন আমি ওনার বিরুদ্ধে গেলাম। আমি সবসময় জালিমের বিরুদ্ধে, সে যেই হোক, আর আমি সবসময় মাজলুমের পক্ষে, সে যদি আমার শত্রুও হয়। তো আমার কাছে মনে হলো 20-21 সালের দিকের ঘটনা, আমি 20-21-22 এই বছরগুলো পর্যালোচনা করে একটা সভ্য পর্যায়ে আমি দেখতে পেলাম যে আসলে এই বোর্ডের লোকজন তো মাজলুম, এই বোর্ডে যারা আছেন ওনারা তো মাজলুম। আমি একটা ছোট উদাহরণ দিই, যেমন এই যে জাকির হোসেন কিসলু, যার কথা আমরা একটু আগে বললাম, যিনি বর্তমান ডেস্টিনি ট্রেড লাইসেন্স যার নামে হয়েছে। দেখেন, এই যে জাকির হোসেন কিসলু, উনি যখন শামসুল হক ভূঁইয়ার সাথে সমন্বয় করে ট্রেড লাইসেন্সটা রিনিউ করলেন ওনার নামে, তখন ওনাকে ফাঁসানোর জন্য বৈশাখী টিভি দিয়ে কি করলো, বৈশাখী টিভির যন্ত্রপাতি চুরির মামলা দিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করলো। অথচ দেখেন, এখানে কিন্তু ওনার কোনো দায় নাই, এগুলো আমাদের নিজের চোখে দেখা। ঘটনাটা কি হয়েছিল, ইতিহাসটা আপনাদেরকে একটু বলি। আপনারা অনেকেই জানেন যে ডেস্টিনি 2000 লিমিটেডের যে ফ্লোরগুলো, তার ভিতরে সাহারার একটা ফ্লোরে, আলিস সেন্টারের একটা ফ্লোরে বৈশাখী টিভির একটা টেলিস্টেরিয়াল ব্রাঞ্চ হিসেবে কিছু মেশিনারি সেট আপ করে এখানে একটা মেশিনারি সেট আপ দেওয়া হয়েছিল। তো পরবর্তীতে যখন এই যে ডিটুকে অ্যাসোসিয়েটসের ট্রেনিং শুরু হয়, যারা ট্রেনিং করেছেন আপনারা জানবেন, ডিটুকে অ্যাসোসিয়েটসের ট্রেনিং যখন শুরু হয় 5তলা 6তলা সবগুলো জায়গায় যে তৎকালীন সময়ে, তখন আস্তে 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 এই সকল কার্যক্রমের কারণে বৈশাখী টেলিভিশনের ওই সমস্ত সেট আপ বা এই যন্ত্রপাতি এগুলো বৈশাখীর পক্ষ থেকেই কিন্তু সরিয়ে নেওয়া হয়। এবং 2020 সালে যখন তলবি সভা হয়ে নতুন বোর্ড গঠন হয়, তখন এই বৈশাখীর যন্ত্রপাতি এগুলো তো ছিলই না, ওনারা তো আসছেন এগুলো সরানোর পরে।
কিন্তু যেহেতু বাটপার এই বোর্ডকে কাজ করতে দিবে না, এই জন্য ওনারা কি করলো, এই যে যার নামে ট্রেড লাইসেন্সটা করা হলো ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে বৈশাখী টিভির যন্ত্রপাতি চুরির মামলায় ফাঁসানোর চেষ্টা করলো। তাহলে এই লোকটা কি মজলুম না? তার উপর দেখেন এই যে মামলাটা করেছিল জনাব জাকির হোসেন কিসলুর নামে, ওনাকে তো এখন ওই মামলার হাজিরা দিতে হয়, মাসে মাসে মামলার পিছনে ওনার একটা খরচ করতে হয়। তার মানে দেখেন ডেস্টিনির কার্যক্রমকে স্বাভাবিক করতে এসে একজন শেয়ার হোল্ডার উনি মামলা খেয়ে এখন ওনার নিজের পকেটের টাকা দিয়ে মামলা চালাতে হচ্ছে। তাহলে উনি কি মাজলুম না? এরকমভাবে বোর্ডের প্রত্যেকটা লোক মাজলুম। তাদেরকে মাজলুম হিসেবে আমি যখন পেলাম এবং যখন বুঝলাম যে রফিকুল আমিন একজন জালিম এবং উনি জালিম হিসেবে এই বোর্ডের পরিচালকদের সাথে আসলে জুলুম করতেছে, তারা এই বোর্ডের লোকগুলো মাজলুম, আমি তখন এই বোর্ডের পক্ষে এবং রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম। তো আপনারা অনেকেই বলেন যে কেন বলি, আশা করি বুঝতে পেরেছেন এই দুটো কারণে। এক, ডিএমসিসিএলের দুর্নীতিগুলো যখন নিজের চোখে আমি দেখলাম, এবং দুই, যখন আমি বুঝতে পারলাম যে আলিস সেন্টারের যে বোর্ড গঠন হয়েছে তারা প্রত্যেকে আসলে মাজলুম, তখন আমি রফিকুল আমিনের বিরুদ্ধে কথা বলা শুরু করলাম। আমার ব্যক্তিগতভাবে রফিকুল আমিনের সাথে তো কোনো বিরোধ নাই, আমার বিরোধ হলো ইথিক্যাল, আমার বিরোধ হলো নীতি নৈতিকতা সাথে সম্পৃক্ত, দ্যাটস ইট। দেখেন ৪৫ লক্ষ মানুষের বদদোয়া এখন রফিকুল আমিনের কি অবস্থা দেখেন। একসময় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ নেটওয়ার্কার যাকে আমরা বলতাম, একসময় আমরা যাকে গুরু মানতাম, একসময় সারা বাংলাদেশের মানুষ যাকে মনের মণিকোঠা থেকে ভালোবাসতো, হৃদয়ের স্পন্দন বলতো, এখন তারা সবাই রফিককে বলে, এখন তারা বাপমা তুলে গালি দেয়। দেখেন রফিকুল আমিনের জিল্লতি দেখেন। আগে মানুষ তাকে সম্মান করত, বাবার মতো ভালোবাসতো, আর এখন তারা গাইলায়। আরও কি জিল্লতি রফিকুল আমিনের দেখেন। এই শেষ জীবনের এই জীবন সায়ান্নে এসে উনি এখন দীর্ঘদিন ধরে জেলে আছে, ওনার স্ত্রীও জেলে আছে, এবং ওনার যে 2 কন্যা সন্তান এরা অভিভাবকহীন হয়ে, বাবা মার আদর বঞ্চিত বা বাবা মার সাহচর্য বঞ্চিত হয়ে, গার্জিয়ান লেস হয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরতেছে। দেখেন রফিকুল আমিনের জিল্লতি। এই এত এত টাকা দিয়ে কি করবেন? আফসোস, কোনো কিছুই তো হালে পানি পেলেন না, মাঝখান থেকে সময় নষ্ট করলেন মানুষের, অনেক অনেক মানুষের সময় নষ্ট করলেন, নিজের সময় নষ্ট করলেন। যাই হোক, প্রত্যেকে যার যার কর্মফল পাবে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আর কোরআনে তো আছে ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। 12 সালে রফিকুল আমিন কি করেছেন, 13 সালে কি করেছেন, 14 সালে কি করেছেন, এটা 24 সালে এসে হলেও কিন্তু এটা এখন প্রকাশিত হচ্ছে। সত্য প্রকাশিত হবেই। ওয়েল, এখন যে পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চাই, আলিস সেন্টারের যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিশেষ করে আলিস সেন্টারের সাংগঠনিক কাজ যারা করেন, আপনাদের প্রতি কিছু অনুরোধ আছে। প্রথম অনুরোধ, দয়া করে আপনারা অতি উৎসাহী হবেন না। এই যে ট্রেড লাইসেন্সটা রিনিউ হলো, অনেকেই বলছেন এই তো ব্যবসা শুরু হয়ে যাবে। কে বলছে ভাই এখনই ব্যবসা শুরু হয়ে যাবে? আন্দাজে কথা বললেন না ভাই। ট্রেড লাইসেন্স নবায়ন হওয়া মানে কি? একটা কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম শুরুর প্রথম ধাপ। তো এখনই ব্যবসা শুরু হয়ে যাবে? এখন অনেকগুলো পথ আরও পাড়ি দিতে হবে। অডিট হয়েছে এই 2024, সরি ফোন আসছিল। তো আলিস সেন্টারের লোকদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, যে আপনারা দয়া করে অতি উৎসাহী হবেন না। কারণ এখন মাত্র ট্রেড লাইসেন্স নবায়ন করা হলো, এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। অতি উৎসাহী এবং অতিরঞ্জিত কথা বলে আপনারা পাবলিকের কাছে কিন্তু এর আগে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, যার কারণে মানুষ এখন আপনাদেরকে পুনরায় আবার বিশ্বাস করতে কিন্তু
দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এর আগে আপনারা অনেক কিছুই বলেছিলেন যে অমুক দিন এটা হয়ে যাবে, তমুক দিন এটা হয়ে যাবে। এত অতিরঞ্জিত কথা বলার দরকার নাই তো ভাই। মানে বাস্তবতার মুখোমুখি হয়ে সিম্পল যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেন। ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে, ওয়েল, এখন অডিটের কাজ এই বোর্ডের করতে হবে, এজিএম করতে হবে, ট্রেড লাইসেন্সের পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, ফিনান্সিয়াল একটা স্ট্রাকচার ডেভেলপ করতে হবে। আয় তৈরি না হলে বা ইনকাম তৈরি না হলে ওনারা এরকম তো আগাইতে পারবে না। তার মানে আয়ের জন্য একটা অবস্থান দিকে যেতে। আর জেএসসির কাগজগুলো নবায়নের পর মাল্টি লেভেল মার্কেটিংয়ের আইনের জন্য আবেদন করা, অনেকগুলো বিষয় আছে। অতি উৎসাহী হওয়ার দরকার নেই, বেসিক কাজটা করেন। বেসিক কাজটা কি? বেসিক কাজটা হলো কাস্টমার সার্ভিস। আলিস সেন্টারের পক্ষ থেকে কাস্টমার সার্ভিসগুলো আপনারা দিয়ে যান, বিনিয়োগকারীদেরকে তথ্যগুলো রেগুলার দিয়ে যান, ওই ধারাবাহিকভাবে দিয়ে যান। 1 মাস কাজ করলেন আর 3 মাস বৈশা থাকলেন তাহলে তো হবে না, আপনাকে ধারাবাহিক কাজ করতে হবে, আপনাদেরকে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে যদি রেগুলার একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে চান। তো অতি উৎসাহী না হওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, দয়া করে অতি উৎসাহী হবেন না। ট্রেড লাইসেন্স যেটা রিনিউ হয়েছে, এখন বাকি কাজগুলো হোক। নতুন বোর্ডের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য তৃণমূলে তথ্য পৌঁছানোর কাজটাতে আপনারা সহযোগিতা করেন। আর আমি তো এর আগে অনেকবার বলে আসছি, আমি সরাসরিও অনেককে বলেছি, লাইভেও অনেক সময় অনেককে বলছি যে আপনাদের আলিস সেন্টারের ডিস্ট্রিবিউটর রিলেটেড কোনো সাংগঠনিক কার্যক্রম নাই। এটা যতদিন পর্যন্ত কন্টিনিউ না করতে পারবেন ততদিন পর্যন্ত অনেকগুলো কাজ কিন্তু আসলে আপনারা গোছায়া করতে পারবেন না। দেখেন ওই যে রফিকুল আমিন আর তার দালাল গোষ্ঠী এখনও কি করে। ওই এক দালাল এখন ইয়াতে আফতাবনগরে বসে বসে হাটে ঘাটে মাঠে মিটিং শুরু করছে। আর আরেক দালাল এখন দৈনিক ডেস্টিনি পত্রিকার অ্যাডমিন টিম নিয়ে দুর্যোগকালীন মিটিং করতেছে। আরে বাপরে বাপ, এদের এদের অবস্থা দেখেন। যাই হোক, তারপরেও তারা কিন্তু তাদের টিমটাকে কিন্তু ধরে রাখছে। তা আপনারা তো আপনাদের কোনো টিমই ডেভেলপ করতে পারেন না। আলিস সেন্টারের কোনো ডিস্ট্রিবিউটরদের অর্গানাইজেশন আছে? ডিস্ট্রিবিউটরদের কোনো টিম হয়েছে? আপনারা অনেকেই বলেন যে কোম্পানির কার্যক্রম আগে স্বাভাবিক হোক, তারপরে ডিস্ট্রিবিউটরদেরকে ডাকবেন। এটা তো একটা ভুল পদ্ধতি। কোম্পানির কার্যক্রম চলবে একদিকে প্যারালালি, দাপ্তরিক কাজগুলো বোর্ড করবে, আর ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার কাজগুলো সংগঠনগুলো করবে। তো ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার কাজগুলো এটা বোর্ডের উপর ছেড়ে দিলে তো হবে না। বোর্ড করবে দালিলিক কাজ, দাপ্তরিক কাজ, অ্যাডমিনিস্ট্রেশনাল কাজ, আর সংগঠন যারা আছেন তারা করবেন ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার কাজ। তো ডিস্ট্রিবিউটরদের সংগঠিত করার জন্য আলিস সেন্টারে এই ডিস্ট্রিবিউটর লেভেলের কোনো কর্মসূচি আছে? নাই। তো আপনারা কিভাবে হালে পানি পাবেন? তলবি সভা হওয়ার পরে, বোর্ড গঠন হওয়ার পরে, কোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড হওয়ার পরে এমন একটা অবস্থা হয়েছিল, টোটাল সব কিছু আপনাদের নিয়ন্ত্রণে চলে আসছিল। ইভেন মাহতাব সেন্টারে দালাল গোষ্ঠীর লোকজন আসা বন্ধ করে দিয়েছিল। মাহতাব সেন্টারে পর্যন্ত এদের আসার মতো অবস্থা ছিল না। কিন্তু এরপর আপনারা যখন কাজে ঢিলামি দিলেন, আপনারা যখন ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন, আপনাদের ভিতরে যখন মানে ওই সাংগঠনিক ঘাটতি তৈরি হয়ে গেল, তখন আস্তে 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 দালাল গোষ্ঠী এসে এখন আবার মাহতাবে বসে, যে পত্রিকার অফিস দিছে, দৈনিক ডেস্টিনির অফিস, এখন পত্রিকার ওইখানে নিয়ে এখন ওইখানে বসে একটু মিটিং ফিটিং হ্যান ত্যান করার সুযোগ পাইছে। ওইটাও পাইতো না যদি আপনারা শক্ত হাতে হাল ধরে রাখতেন। সব কিছু বোর্ডের উপর ছেড়ে দিলে হবে না, আবার সব কিছু নিজেদের কাছে রাখলেও হবে না। কাজগুলো মানে ক্যাটাগরাইজ করে নিতে হবে, যে সাংগঠনিক কাজগুলো বা সংগঠনকে গোছানোরগুলো বা ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার কাজগুলো করবে ডিস্ট্রিবিউটরদের যে সংগঠনগুলো, আর দালিলিক দাপ্তরিক অ্যাডমিনিস্ট্রেশনাল কাজগুলো করবে বোর্ডে যারা আছে তারা। এইভাবে ভাগ করে নিতে হয়। আর অফিসিয়াল কাজগুলো করবে যারা অফিসিয়াল স্টাফ আছেন তারা। তো এই বিষয়গুলো ইনডিরেক্টলি সমন্বয় করতে না পারার কারণেই কিন্তু মাঝখানে একটা সময় আপনারা বেশ ঝামেলার ভিতর দিয়ে গেছেন। তো এখন যেহেতু ট্রেড লাইসেন্স আবার রিনিউ হয়ে গেছে এবং প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি এখন কোর্ট অ্যাপয়েন্টেড চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে আদালত কর্তৃক রায়ও পেয়ে গেছেন, তো এখন তো আপনাদের আর আটকায় কে? সঠিক ফরম্যাটে, সঠিক নিয়মে, গোছালোভাবে আপনারা এখন যদি কাজ করেন, আমি বিশ্বাস করি খুব বেশি সময় লাগবে না পুরো বিষয়টা আবার আপনাদের গুছিয়ে আনতে। তো যাক, আপনাদের প্রতি অনুরোধ এটাই থাকবে, আলি সেন্টারে যারা আছেন, যে অতি উৎসাহী দয়া করে হবেন না, দয়া করে অতিরঞ্জিত কথাও বললেন না, জাস্ট ধারাবাহিকভাবে কাজগুলো করে যান এবং
আমরা যারা বিনিয়োগকারী আছি আমাদেরকে সংগঠিত করার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেন। আমাদের এক্সিকিউটিভ ফোরামের আসাদুল ইসলাম উনি বিভিন্ন সময় লাইভ করছেন, ভালো। মাঝখানে একটা দীর্ঘ সময় ওনার গ্যাপ ছিল, 3-4 মাস। কেন গ্যাপ ছিল এটা উনিই ভালো জানেন। তো এখন আবার উনি শুরু করেছেন দেখলাম। আমি একটু সমালোচনাই করতে চাই। অনেকের আবার মানে এক ধরনের টেকনিক্যাল একটা বিষয় আমি দেখলাম যে আসলে পরিবেশ পজিটিভ হলে সবাই আমরা অ্যাক্টিভ হয়ে যাই, আর পরিবেশ নেগেটিভ হয়ে গেলে সবাই আবার হতাশ হয়ে যায়। এটা কেন হবে ভাই? লিডারের আচরণ তো এটা না। লিডার অলওয়েজ অ্যাক্টিভ। পজিটিভ পরিবেশ হলেও অ্যাক্টিভ, পরিবেশ নেগেটিভ হলেও অ্যাক্টিভ, এরকমই তো হওয়া উচিত। তো আশা করি আপনারা বিষয়গুলো বিবেচনা করবেন, আর আশা করি আমার কথাগুলো ব্যক্তিগতভাবে বা পার্সোনালি নেবেন না। এগুলো আমরা প্রতিষ্ঠানের স্বার্থে আমরা এই আলোচনা, সমালোচনা, যুক্তি, তর্ক, বিতর্ক, আলাপ আলোচনা এগুলো করব, থাকতে হবে। এটাই প্রতিষ্ঠানের সৌন্দর্য। তো সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি নতুন পরিচালনা পর্ষদের চৌকস নেতৃত্বের প্রতি, যে আপনারা পুনরায় ট্রেড লাইসেন্সটা রিনিউ করতে পেরেছেন, ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টাও সমন্বয় করতে পেরেছেন। বাকি বিষয়গুলো আশা করি খুব দ্রুত আপনারা সমন্বয় করে নিয়ে আসতে পারবেন, এবং খুব দ্রুতই আরও দাপ্তরিক কাজগুলো আপনারা গোছালো ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। ব্যবসা এটা অনেক পরে, আগে দাপ্তরিক কাজগুলো গোছায় একটা ফরম্যাটে নিয়ে আসার কাজটা আপনারা যেটা করছেন সেটাই করেন। আশা করি ভালো কিছুই আরও দ্রুততম সময়ের ভিতরে হবে। তো আমি সামারি টেনে আজকের আলোচনা শেষ করছি। ডেস্টিনি ট্রেড লাইসেন্সের ইতিহাসটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে কিছু বিষয় আসলে আমাদের জানা দরকার ছিল। আমি যতদূর জানি শেয়ার করেছি আপনাদের সাথে। একজন বিনিয়োগকারী হিসেবে আমার যতটুকু জানা আছে আপনাদেরকে জানালাম। দ্বিতীয়ত, রফিকুল আমিনের বিরুদ্ধে আমি কেন এখন কথা বলি সেই ব্যাপারটাও আপনাদেরকে জানালাম। এখানে রফিকুল আমিনের সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই। ওনার সাথে আমার বিরোধ নৈতিকগত, ওনার সাথে আমার বিরোধ আদর্শগত, নৈতিকতাগত বা নীতিগত বা আদর্শগত। এর বাইরে ওনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা নাই। আর ওনারা যদি সবাই সমন্বিত হয়ে, একত্রিত হয়ে নতুন বোর্ডের সাথে সমন্বয় করে রফিকুল আমিন সহ সবাই যদি কাজ করে, এখানে তো আমাদের কোনো বাধা নাই বা এখানে তো আমাদের কোনো আপত্তি নাই। আমরা প্রতিষ্ঠানের সমন্বয়ের জন্য সবাই একত্রিত হয়ে কাজ করলে আমরা বরং এটাকে তো উৎসাহিতই করবো, এবং আমরা এটাই তো চাই। তো এখনও আমাদের মালিক পক্ষ সহ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সবাই এখন একত্রিত হন। আলোচনা, সমালোচনা এগুলো থাকবেই। আদর্শগত বিরোধ, নৈতিকতাগত বা নীতিগত বিরোধ থাকবেই। এগুলোকে একপাশে রেখে ৪৫ লক্ষ মানুষের বৃহত্তর স্বার্থে সবাই একত্রিত এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠানের কার্যক্রমকে গতিশীল করুন। আপনাদের সকলের প্রতি এটাই আমাদের আহ্বান। আর আলিস সেন্টারের প্রতি যে অনুরোধ করেছিলাম, তো সেটা তো বললামই, যে অতিরঞ্জিত বা অতি উৎসাহিত কথা না বলে যেটা যতটুকু আসলে খুব অ্যাকচুয়াল, সিম্পল, এই বিষয়গুলো নিয়েই কথা বলি আমরা। আমার মনে হয় ভালো হবে। আর সাংগঠনিক কাজের জন্য বা ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার জন্য আপনাদের আরও বিভিন্ন কর্মসূচি আপনারা নেবেন, আমরা এই প্রত্যাশা করছি। তো এই ছিল আজকের আলোচনা। ট্রেড লাইসেন্স রিনিউয়ের যেই ঘটনা ঘটলো, এর মাধ্যমে সামনে আরও অনেকগুলো ইতিবাচক ঘটনা ঘটবে এবং আমাদের কার্যক্রমগুলো আরও গতিশীল হবে, এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট লাইভে আমরা আরও বেশ কিছু ভিন্ন টপিকস নিয়ে ইনশাআল্লাহ আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।